আজ আমার কাজ শেষ, আমি বাড়ি গেলুম রে নিতাই। যা, আমি আর কিছুক্ষণ থাকবো। বউ বাড়ি নেই, এখন কি করবো বল। সে কি রে, বৌদি চলে গেছে? গিন্নি তার বাবার বাড়িতে গেছে, রান্না বান্না তো করা নেই। ভাবছি একটু পর হরণ কাকার ভাতের হোটেল থেকে ভাত খাবো। ঠিক আছে, তাই খাস, আমি গেলাম রে। আমি হাতের কাজ শেষ করে গায়ের পথ ধরে হরণ কাকার হোটেলের দিকে রওনা হলাম। আমার নাম নিতাই, পেশায় একজন কৃষক। অন্যের জমিতে চাষবাস করে জীবিকা নির্বাহ করি। তবে কিছুদিন আগেও আমার নিজের অনেক জমি ছিল। এখনো অল্প কিছু আছে, তবে তা বেশি দিন থাকবে বলে মনে হয় না। কারণ আমার কিছু বাজে অভ্যাস আছে, যার কারণে ধীরে ধীরে সব জমি হারাতে বসেছি। সাথে আমার সোনার সংসারটাও শেষ। গিন্নি রাগ করে বাবার বাড়ি চলে গেছে, আর এটা তো সবাইকে বলাও যায় না। গিন্নি চলে যাওয়ায় খারাপ লাগছে, কিন্তু কি আর করার। তাসের নেশায় আমি পুরোপুরি অন্ধ হয়ে গেছি। আজ রাতেও আমার ক্ষেতের পাশে তাসের আসর জমবে, সেখানে মধ্যরাত পর্যন্ত চলবে তাস খেলা। ও কাকা, এক পিস ইলিশ ভাজা দিয়া ভাত দাও তো দেয়নি। ইলিশ যে দিতে করছিস, টাকা আছে তোর কাছে? এখন নাই, তবে আজ রাইতে ঠিকই হইব। আজ রাইতে তোর কে টাকা দিয়া যাইব হনি? কি কাকা, ভুলে গেছো নাকি? আজ রাতে ডাঙ্গার পাড়ে আসর জমার কথা। একদম ভুল লাগেছি রে, কি কারবো, বয়স হয়ে আছে, আগের মতো কিছু মনে রাখতে পারি না। আচ্ছা কাকা, তাহলে রাতের বেলায় ডাঙ্গার পাড়ে হাসিমো, আমারে ছাড়া তোরা তুই আর খেলতে পারবি না। হরণ কাকা আমাদের থেকে একটু বয়স্ক, কিন্তু তার ভাগ্য খুবই ভালো। এত মাস ধরে তাস খেলে আসছে, কখনো তাকে কখনো হারতে দেখিনি। তাস খেলে অনেক সম্পদ গড়েছে সে। আমি ভাত খেয়ে আবারও খেতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। সারাদিন খেতে কাজ করে রাতে তাসের আসরে সময় কাটাই। এটাই আমার নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। এখন রাত আনুমানিক 12টা বাজে। পুরো গ্রাম ঘুমে তলিয়ে আছে, শুধু জেগে আছে তারাই যারা রাতের বেলা এই ডাঙ্গার বারে তাস খেলতে আসে। আজ বাহিরে বিদ্যুটে অন্ধকার। আমি হ্যারিকেন হাতে ডাঙ্গার পারে আসি, এখনো কেউ আসেনি। আমি নিজের ক্ষেতের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলি। মাঝে মাঝে আমার নিজেকে অনেক বেশি খারাপ মনে হয়। তাস খেলা তো আর ভালো কোনো জিনিস নয়। এই তাসের জন্য আমি জমি জায়গা, নিজের সোনার সংসার সব খুইয়েছি। এখান থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারছি না। নিজের জীবন নিয়ে আকাশ কুসুম চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ মনে হলো আমার শরীরটা ভারী হয়ে আসছে। কেমন যেন অস্বস্তি কাজ করছে নিচের ভিতর। মনে হচ্ছে আমার দিক থেকে এক জোড়া চোখ খুব হিংস্রভাবে তাকিয়ে আছে। আমি চারদিকে তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না। ঠিক তখনই মনে হলো পিছনে কেউ এসে দাঁড়িয়েছে। মুহূর্তে আমার সারা শরীর শিউরে উঠল। পেছনে তাকাবো কিনা, সে মুহূর্তে আমার কানের কাছে কেউ ফিসফিস করে বলল, আজকে
কথাটা কানে আসতে আমার হৃৎপিণ্ড লাফিয়ে উঠল। কে পিছনে আছে? কে বলছে এসব? আমি ভয়ে ভয়ে পিছনে ফিরে তাকাই, কিন্তু কি আশ্চর্য, পিছনে কেউ নেই। আমি চারপাশে চোখ বুলিয়ে নেই, কোথাও কেউ নেই। কেউ কি লুকিয়ে আছে ক্ষেতের মধ্যে? বুকের ভেতর অজানা এক ভয়ের সৃষ্টি হয়। এক দৌড়ে বাড়ি চলে যাওয়ার ইচ্ছা করছে। আজ এতক্ষণ হয়ে গেল, কিন্তু তাসের আসর জমতে কেউই আসছে না। আমি বাড়িতে যাওয়ার জন্য পা বাড়াতেই দেখতে পেলাম রমেশ এসেছে। রমেশকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, এখন আর ভয় লাগবে না। এখানে কেউ ছিল না। হ্যাঁ, আমি একটু বেশি ভাবছিলাম, তাই ভুল শুনেছি। আজ এত দেরি হলো যে তোর? না আর বলিস নে, প্রতিদিন ডাঙ্গার বারে আসতে চাইলে বউ খুব সমস্যা করে। তাই তো আমি বউকে মেরে, কথাটা বলতে গিয়ে হঠাৎ থমকে চাই। আমি নিজের দোষ নিজেই এখন স্বীকার করতে যাচ্ছিলাম। আমাকে চুপ হয়ে যেতে দেখে রমেশ কেমন যেন সন্দেহের চোখে আমার দিকে তাকালো। হঠাৎ পাশ থেকে পরিচিত কণ্ঠস্বর ভেসে উঠল। কি জানি তাই চুপ হয়ে গেলি যে? বউকে মেরেছিস? আমি পাশ ফিরে হরণ কাকাকে দেখে প্রচন্ড অবাক হয়ে গেলাম। শুধু আমি না, রমেশও অনেক অবাক হয়েছে। এতক্ষণ তো হরণ কাকা এখানে ছিল না, হঠাৎ কখন সেখানে দাঁড়িয়েছে বুঝতেই পারলাম না। কি আর করবো, সে নিজেই তো জগাজগি করে বাপের বাড়ি চলে গেছে। হ্যাঁ, আমি আর নিতে যাব না। কিন্তু কাকা, তুমি কখন এসেছ? এই এক্ষুনি আসলাম, তোদের গল্প করতে দেখে এখানে এসে দাঁড়িয়েছি। তোরা গল্পে ডুবেছিলি, তাই আমাকে খেয়াল করিসনি। হরণ কাকার কথায় সায় দিলাম আমি। হ্যাঁ, আমারও তাই মনে হয়েছে। আচ্ছা চলো, আমরা তাসের আসরে গিয়ে বসি। আচ্ছা, কানাই যে আসলো না? কানাই আজ আসবে না, তার বউ তাকে গ্রামের মানুষ দিয়ে মার খাইয়েছে। বেচারা এখন ব্যথায় কাতরাচ্ছে। আমার আর কোনো সমস্যা নেই। বউ থাকলে তাস খেলা ছেড়ে দিতে বলতো। বউ যেহেতু নেই, সমস্যাও নেই। আমি, রমেশ আর হরণ কাকা তিনজন মিলে গোল হয়ে বসি। হরণ কাকা তাস বের করে। আমরা তিনজন তাস খেলায় ব্যস্ত হয়ে পড়ি। আর তখনই হঠাৎ আমার গা ছমছম করে ওঠে। একটা কান্নার শব্দ ভেসে আসে আমার কানে। আমি তাস খেলা ছেড়ে চারদিকে তাকিয়ে দেখি, হঠাৎ হরণ কাকা আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, গিহেনি তাই কি হয়েছে? কান্নার শব্দটা থেমে যায় আর আমি আবারও খেলায় ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু কিছুক্ষণ পর আবার হাসির শব্দ ভেসে আসে। এবার আমি প্রচন্ড ভয় পেয়ে শিউরে উঠি। কেউ যেন খিলখিলিয়ে হাসছে। আমার প্রাণটা উড়ে যাওয়ার উপক্রম। হঠাৎ আমি সামনে দেখিয়ে ভয়ে কাঁপতে থাকি। ঠিক সামনে বরাবর একটা বড় বট গাছ আছে, আর সেই বট গাছের উপর সাদা শাড়ি পরা একটা মেয়ে। এই মেয়েটাই খিলখিলিয়ে হাসছিল এতক্ষণ। কাঁপতে দেখে হরণ কাকা ও রমেশ অবাক হয়ে জিজ্ঞাসা করে, এই নিতাই কি হয়েছে তোরে, এখন কাঁপছিস কেন? আমি কাঁপতে কাঁপতে আমার আঙ্গুল দিয়ে বট গাছের দিকে ইশারা করি। তারা দুজন বট গাছের দিকে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। আমি ভালো করে লক্ষ্য করতেই দেখি বট গাছে কেউ নেই। বট গাছে তো কেউ নেই, কাউরে দেখতেছি না তো। কিন্তু আমি তো একটু আগে সাদা শাড়ি পরা একটা মেয়েকে এই গাছের উপরে বসে থাকতে দেখেছি। হয়তো ভুল দেখেছ। তোমার মনের শান্তির লজ্ঞা আমরা না হয় বট গাছের কাছে যাইয়া দেখি। হতে পারে কেউ হয়তো বট গাছের পিছনে লুকায় আছে। হরণ কাকার কথা মতো আমরা বট গাছের দিকে এগোই। বট গাছের উপরে কেউ নেই। পিছন দিকে দেখতো কেউ আছে কিনা। আমি আর রমেশ বট গাছের পিছনে তাকাই, আর যা দেখি তা দেখে আমাদের সর্বশরীর শিউরে উঠে। হরণ কাকা মৃত অবস্থায় পড়ে আছে।
তার ঘাড়ের কাছে রক্ত লেগে আছে। মনে হচ্ছে কেউ যেন ঘাড়ে কামড় দিয়ে তার ধারালো দাঁত দিয়ে তার শরীরে রক্ত সব চুষে নিয়েছে। রক্ত শূন্য মুখটা পড়ে আছে। আমি ও রমেশ বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে চলে যাই। হারুন কাকা যদি বাড়াই যায় তাহলে এতক্ষণ আমাদের সাথে তাছের আসরে গিয়েছিল। দাঁড়াইছাস? কাকা, আমি তো কিছুই বুঝতে পারছি না। ও কাকা, কি হচ্ছে এসব? বুঝতে পারছি না কিছু। মুহূর্তেই হরণ কাকা ভয়ঙ্কর এক নারী মূর্তিতে রূপান্তরিত হয়। পরনে সাদা শাড়ি, ভয়ঙ্কর এই মেয়েটিকে দেখে রমেশ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। কিন্তু আমি আমার চোখের সামনে আমার মৃত স্ত্রী পল্লবীকে দাঁড়িয়ে থাকতে দেখি। পল্লবী, তুমি? কিন্তু এ কি করে সম্ভব? যেভাবে সম্ভব হইছে আমারে মাইরা ওই গাঙ্গের পারে পুইতা রাখছোস। তোরে আমি অনেক ভালোবাসতাম, মা বাবা নিজের পরিবার ছাইরা আমি তোর কাছে আসছিলাম, কিন্তু তুই কি করলি? আমারে রাইতের বেলা গলা কাইটা টুকরা টুকরা কইরা এখানে পুইতা রাখলি। আমার ভুল হয়ে গেছে পল্লবী, আমার তুমি ক্ষমা করে দাও। মাফ করুম? মাফ করলে তো শান্তি পাবো না। তোরে আমি তাস খেলতে নিষেধ করাই তুই আমারে মাইরা ফেলছস। আমার ভুল হয়ে গেছে, আমি তখন সজ্ঞানে এইসব করি নাই। আমিও এখন সজ্ঞানে নাই, আগের মতো সহজ সরল নাই। তোর গুরু হরণ কাকারেও তো আমি মাইরা ফেলছি, এখন তোরে মারমু। আর রমেশ, তারে ছাইরা দিলেও দিতে পারি যদি কালকা থাইকা তাস খেলা ছাড়ে, তাইলে তারে আর মারমু না, কারণ পোলাটা ভালোই ছিল, তুই তারে তাস খেলা শিখাইছস। আমার মাইরো না, না, আমার ভুল হয়ে গেছে, আমি আর জীবনে তাস খেলবো না। তোরে জীবন থাকা অবস্থায় অনেক সুযোগ দিছি, কিন্তু এখন আর না, মরার লাইগা প্রস্তুত হনি তাই। এই বলে ভয়ঙ্কর বিভৎস চেহারা পল্লবী আমার কাছে গিয়ে আসে, আর তারপর তার ধারালো দাঁত আমার ঘাড়ে বসিয়ে দেয়। ব্যথায় যন্ত্রণায় আমি চটপট করতে থাকি, চিৎকার দিয়ে উঠি, কিন্তু সে আমার চিৎকার কে শুনবে? বাঁচাও!